হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা কেউ জানি না যে আজ আমাদের সাথে কী কী ঘটতে পারে বা কী কী হতে চলেছে। সবই আমাদের কাছে কিন্তু অজানা। কিন্তু সকালে উঠেই যদি কাজ শুরু করার আগে নিজেকে একটা পজিটিভ রুটিন মেনে চলতে পারি বা পজিটিভভাবে দিনটা শুরু করতে পারি, তাহলে দেখবে অনেক নেগেটিভ জিনিসও না আমাদের কাছে পজিটিভ মনে হবে। আর মনে মনে ঈশ্বরকে শুধু একবার ধন্যবাদ জানাবে যে ঈশ্বর আমাকে তুমি সুস্থ সবলভাবে উঠতে সাহায্য করেছো। এরপরে যেটুকু বাকি কাজ আছে সেটা আমি নিজেই করে নিতে পারবো, তুমি শুধু আমাকে শক্তি জুগিও। মর্নিংয়ের একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই না কখনো কাজে হেভি কাজে হাত দেবে না। কেন জানো? এটার পেছনেও একটা সায়েন্টিফিক রিজন আছে। আমি বন্ধুরা যখন কোনো কথা বা কোনো টিপস তোমাদের সাথে শেয়ার করি, ভাববে সেটা আমি আগে ভালো করে বুঝি, আমার জীবনের সাথে সেটাকে অ্যাপ্লাই করি। যদি আমি সুফল পাই দেন আমি কিন্তু আমার ব্লগের মাধ্যমে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আমি এটাকে নিয়ে স্টাডি করেছি বা আমি এটাকে দেখেছি গুগল করে, যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের শরীর কিন্তু পুরোপুরি প্রস্তুত থাকে না হেভি কাজ করার জন্য। কারণ কি, প্রায় 7 থেকে 8 ঘন্টা যেহেতু আমরা ঘুমিয়ে থাকি, সেইগুলোও কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোও কিন্তু একটা রিল্যাক্স মোডে থাকে। একটা ছোট্ট এক্সাম্পল দিলে তোমরা হয়তো আরও সুবিধা হবে তোমাদের বোঝার। যখন একটা গাড়িকে আমরা স্টার্ট দিই প্রথমে, তখন দেখবে একটু সময় লাগে সেই গাড়িটা স্টার্ট নিতে। ততক্ষণ সেই ইঞ্জিনটা গরম হতে দিতে হয়। ঠিক আছে, ইঞ্জিনটাকে গরম হতে দিতে হয় গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য। ঠিক আমাদের শরীরটাও কিন্তু একটা ইঞ্জিনের মতন, সেটাকেও একটু ওয়ার্ম আপ করতে হয়। তারপর কিন্তু আমাদের রেডি হতে হয় কাজের জন্য। তুমি যদি তোমার সেই জায়গাটুকু না থাকে, যে তোমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার যদি জায়গা না থাকে, তুমি বাসি বিছানার মধ্যে বসেও 10 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু করে নিতেই পারো। এর জন্য তোমাকে ব্যালকনিতেও যেতে হবে না, এর জন্য তোমাকে ছাদেও যেতে হবে না, এর জন্য তোমাকে বাইরেও যেতে হবে না। প্লেন বিছানায় বসেই কিন্তু তুমি সামান্য কটা এক্সারসাইজ করে তোমার শরীরটাকে তুমি চিয়ার আপ করতে পারো, তুমি ওয়ার্ম আপ করতে পারো। যদি পারো একবার টিপসটা করে দেখতে পারো। যদি তোমাদের উপকারে আসে প্লিজ একটা কমেন্ট বক্সে জানিও, হ্যাঁ দিদি বা হ্যাঁ শর্মিষ্ঠা, তোমার এই টিপসটা আমাদের কাজে লেগেছে। ব্যাস, আর আমার কিচ্ছু চাই না। ওখানেই আমার ব্লগ করার কিন্তু 100% সার্থকতা আমি পেয়ে যাব। তো এই তো আমার কিন্তু মোটামুটি 10 মিনিটের কাজ এখানে কমপ্লিট। এইবারে কিন্তু আমি আস্তে ধীরে ধীরে উঠে সংসারের যাবতীয় বাসি কাজ আমি সেরে নিতে পারবো। প্রথমে তোমার মাইন্ডটাকে আগে সেট আপ করতে হবে যে আমি প্রস্তুত। মন থেকে বলবে হ্যাঁ আমি প্রস্তুত, এইবারে আমি সংসারের যাবতীয় কাজ করার জন্য। দেখো কেমন ফাটাক্সে তোমার সব কাজগুলো একদম ইজিলি হয়ে যায়। আমরা সবাই জানি যে কর্ম ছাড়া কিন্তু জীবন চলে না, আর কর্ম করতে গেলে এই হাত দুটোই হচ্ছে আমাদের মেন অঙ্গ। তাই একবার হাতের তালুটাকে ভালো করে দেখে নিলাম, আর ঈশ্বরকে এই বাসি বিছানাতেই বসেই কিন্তু একবার প্রণাম জানিয়ে নিলাম। নিয়ে এইবারে আমি আমার কর্মে লেগে পড়ব। ঘুম থেকে উঠে সবচেয়ে ভালো আমার কোন কাজটা করতে লাগে জানো? সব ঘরের পর্দা খুলে জানলাটা খুলে দিয়ে ফ্রেশ এয়ার আর পজিটিভ শক্তি আমার ঘরে প্রবেশ করাতে। জয়িতা মিত্র বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমার আগের ব্লগে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি এই রকমই বরাবর থেকো। হ্যাঁ বন্ধু, আমি এই রকমই থাকার আপ্রাণ চেষ্টা করব। প্রমিস করছি, প্রতিজ্ঞা করছি। আমি বারবার বলি যে এইগুলো আমি বলি না, কারণ প্রমিস একদিন না একদিন ভেঙে যেতে পারে, প্রতিজ্ঞাও তোমার ভঙ্গ হতে পারে, কিন্তু চেষ্টা করলে আমরা সব কিছু কিন্তু অ্যাচিভ করতে পারি। আর আমি এরকম থাকার চেষ্টা করব, কারণ কি জানো? কারণ আমি জানি যত সিম্পলভাবে আমি নিজেকে রাখতে পারবো, তত সিম্পলভাবে কিন্তু আমি আমার সংসারটাকে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারবো। এটা আমার নিজস্ব অভিমত। তো চলো
এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু বেডটাকে আগে ক্লিন করে নেব। একটা জিনিস দেখবে যে তোমার বেডরুমটা যদি ঘুম থেকে উঠেই ক্লিন করে নেওয়া যায় না, সংসারের প্রায় 50% কাজই কিন্তু ওখানে সম্পূর্ণ হয়ে যায়। কারণ ম্যাক্সিমাম কাজই কিন্তু আমাদের বেডরুমের মধ্যে থাকে, আর শীতকালে তো বেশি পরিমাণে থাকে। কারণ 2-3টে কম্বল, প্রত্যেকেরই একটা করে ইন্ডিভিজুয়ালি কম্বল থাকে, কি বালাপোষ থাকলো কি হোয়াট এভার, সেইগুলোকে সব সুন্দরভাবে পাট করে রাখতে হয়। তারপর যারা মশারি টাঙায় তাদের তো মশারি গোছানো, মানে বলতে পারো এই কাজটা হচ্ছে আমার সবচেয়ে অলসতার একটা কাজ। এই কাজ আমার করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু করতে তো আমাদের হবেই। তারপরে দেখো একদম বেডরুমের জানলা ফানলাগুলো ভালো করে ক্লিন করে নেবো। সরি, এই একবারে না ভয়েস ওভার দিতে দিতে পুরো গলা শুকিয়ে যায়, তখন কাশি চলে আসে জানো। তো যাই হোক, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। বুঝতেই তো পারছো যে ভয়েস ওভার দিতে গেলে অনেকটা কষ্ট সাধন ব্যাপার। তো দেখো কি সুন্দর রোদ চলে এসেছে আমার বেডরুমটায়, আর ওখানে কিন্তু বেডরুমটা ক্লিন করে আমি ওই জানলার ওপরেই কিন্তু আমার লেপ তোষক বালিশ সব রোদেই ভাজা ভাজা ওখানে আমার হয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে কি করি ছাদে নিয়ে যাই, লেপগুলোকে একটু ওখানে দিয়ে দিই, অসুবিধা কিছু হয় না। তো এইবারে চলে এলাম আমি কিন্তু ডাইনিং রুমটা বলো কি ড্রয়িং রুম যেটাই বলো সেটা ক্লিন করতে। স্টেপ বাই স্টেপ একটু কাজ ধরে ধরে করলে দেখবে প্রত্যেকটা কাজ কিন্তু সুষ্ঠু সম্পূর্ণ হয়। হড়বড় তড়বড় করে কোনো কাজ করারই দরকার নেই। তবে হ্যাঁ, আমি একটা জিনিস জানো তো, আমি যে কাজটাই করতে যাই আমি একটু টাইম মেপে চলার চেষ্টা করি, মানে ঘড়ির কাঁটার সাথে সাথে আমি চলার চেষ্টা করি, ঠিক আছে। একটা সময় ছিল, তোমার সাথে আমি শেয়ার করি, একটা সময় ছিল আমি ঘন্টার পর ঘন্টা সংসারের কাজ করেই যেতাম। নিজের জন্য আমি 5 থেকে 10 মিনিটও কিন্তু বার করতে পারতাম না, কিন্তু দেখতাম যে না, এই জিনিসটা আমার ভুল, এই প্রসেসটা আমার ভুল। সবসময় বলি যে নিজের ভুল নিজে রেকটিফাই করার চেষ্টা করো, যে তোমার কোথায় ভুল হচ্ছে, কারণ তোমার ভুল ধরার ক্ষমতা কিন্তু কারোর নেই যতক্ষণ না তুমি নিজেরটা নিজে কারেকশন করছো। তো ভাবলাম যে না, প্রত্যেকটা ঘরের পেছনে আমার টাইম মাপা থাকবে। বেডরুমটা আমি ঠিক 15 মিনিটসের মধ্যে আমাকে যে করেই হোক পরিষ্কার করতে হবে। মেয়ের স্টাডি রুমটা আরও ছোট, সেটাকে আমার 10 মিনিটের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এইভাবে আমি না ছোট্টভাবে কিন্তু স্লট বুক করে রেখে দিই। তারপর থেকে আমি দেখলাম যে না, বেশ খানিকটা সময় কিন্তু আমি আমার নিজের জন্য বাঁচাতে পারি। কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সোফা কাম বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এরপরে আমি কিন্তু টুকটাক আরও অনেক কাজ, সব কাজ তো আর ক্যামেরা বন্দি করে দেখাতে পারি না বন্ধুরা, তাহলে ব্লগটা যে কত বড় হয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। তো চলো এইবারে আমি চলে যাব আস্তে ধীরে সুস্থে কিচেনে ব্রেকফাস্ট বানাতে। সব সময় আমি তোমাদের বলি যে যতই সংসারের কাজ থাকুক না কেন, পাহাড় সমান কাজ থাকুক, বাট ব্রেকফাস্ট স্কিপ করবে না। যখন তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ ব্রেকফাস্ট খাবে, চেষ্টা করবে তার সাথে বসেই খাবার। কারণ কি বলতো, ওই হাজব্যান্ডকে দিয়ে দিলাম, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল, সন্তানকে দিয়ে দিলাম, সন্তান খেয়ে স্কুলে চলে গেল, সবাইকে সবারটা দিয়ে দিলাম, কিন্তু আমি পরে খাবো। এই আমি সব কাজ সেরে পরে খেতে খেতে হয়তো দেখবো আমরা ব্রেকফাস্টটা গিয়ে করছি লাঞ্চের টাইমে। তো এটাতে কি হয় জানো, আমাদের সিস্টেমটাই না পুরো অপোজিট রোটেশনে কিন্তু চলে। তো যাই হোক, আমার এখানে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখবে কোনো এই যে রুটি যখন ফোলে, ছোট্ট জিনিসও দেখবে আনন্দ কিন্তু উপভোগ করা যায়। যেমন ধরো যখন আমাদের রুটিগুলো ফোলে না, তখন খুব অদ্ভুত একটা আনন্দ কিন্তু আমাদের মনে কাজ করে যে আজকে আমার রুটিগুলো সব ফুললো। আবার যেদিনকার দেখবে রুটিগুলো ফোলে না, একটু চিমটে, মানে একটু মানে কি বলবো, মানে কি বলে ওটাকে, আমার মাথাতেও আসছে না, মানে ধরো নাই ফোলে, তখনও দেখবে আমাদের কেমনটা মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এইবারে দেখো আমি আমার সাবস্ক্রাইবার বন্ধু একটা জিজ্ঞাসা করেছিল, নামটা আমার ঠিক মনে পড়ছিল না বেশ কিছুদিন আগে, যে দিদি তুমি রুটি কেন গরম জলে ধুয়ে নাও? যাদের গ্যাস অম্বলের ধাত আছে না, তারা যদি একটু গরম জলে রুটি ধুয়ে এই ধারে মানে একটা বড় থালার মধ্যে এইরকমভাবে যদি একটু হাওয়াতে রেখে দিতে পারো, দেখবে তোমাদের গ্যাস অম্বল কিন্তু অনেক কম হয়। যেহেতু আমার একটু গ্যাস অম্বলের ধাত আছে, ওই জন্য আমি সবসময় রুটি ধুয়ে তারপরে খাই, আমিও খাই, আমার হাজব্যান্ড খায়।
শীতকালে রুটি দিয়ে গুড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনই কিন্তু মনে হচ্ছে আর একবার যদি আমার হাতের সামনে থাকতো আমি খেয়ে নিতাম। আমার ভীষণ প্রিয় একটা ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর গুড়। তো হাজব্যান্ড আজকে বলেছিল টিফিনে আমি শুধু রুটি গুড় খাবো, কোনো সবজি আজকে খাবো না। তো ওকেই সেই টিফিনটা দিয়ে দিলাম। দেখো, যেহেতু আমি একজন ডেলি ব্লগার, তাই আমি আমার সব ভালো যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু আমি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করবই করব। আর যা অনেকের কাছে এগুলো হয়তো একটু জ্ঞানের সমান বলে মনে হতে পারে, কারণ তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি জানি যে সব পৃথিবীতে সব কিছু সব মানুষের জন্য কিন্তু তৈরি নাও হতে পারে। তো যাদের ভালো না লাগতে পারে তারা আমার ভিডিওটা অবশ্যই স্কিপ করতে পারে। আমি চাই আমার এই ছোট্ট চ্যানেলে যদি 10টা সাবস্ক্রাইবার বন্ধু থাকে, তারা যেন আমাকে এই 10টা বন্ধু যেন আমাকে তারা ভালোবেসে থাকে, ব্যাস, আর আমি কিচ্ছু চাই না। তো যাই হোক, দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে আমি ডিকশনারি পড়ি, ঠিক আছে? কেন পড়ি সেটাও তোমাদের বলি। কারণ কি জানো, এই যে এই বই যত তোমরা পড়বে না, তত তোমরা জ্ঞান অর্জন করতে পারবে, নতুন নতুন ওয়ার্ড তোমরা শিখতে পারবে, ঠিক আছে? দেখো, আমাদের কত দূর আমরা পড়াশোনা করেছি না করেছি সেটা কিন্তু কোনো বড় ব্যাপার না। প্রত্যেকেই যে একদম পিএইচডি করতে হবে, প্রত্যেককেই মানুষকে যে কি বলবো বিটেক এমটেক করতে হবে তার কোনো মানে নেই। তুমি চেষ্টা করলে তুমি এখনও কিন্তু ঘরে বসে শিখতে পারো। আমি কিন্তু ঘরে বসে এখনও অনেক নতুন নতুন ওয়ার্ড শিখি, ঠিক আছে? ইভেন আমি ডায়েরিতে সেইগুলো নোট ডাউন করে রাখি। দেখবে অনেক ডেলি অনেক ওয়ার্ড আছে না, যেগুলো আমরা কিন্তু ইচ্ছা করলেই আমাদের সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা পুট করতে পারি। সেই সব ওয়ার্ডগুলো তোমরা কিন্তু যদি একটু ডিকশনারি ঘাটো না, যদি তোমরা অফ টাইমে বসে মোবাইল স্ক্রল করে শর্টস না দেখে ইনস্টাগ্রাম ফেসবুক না করে যদি তোমরা এই ডিকশনারি ঘাটো না, দেখবে অনেক ছোট্ট ছোট্ট ওয়ার্ড তোমরা জানতে পারবে, যেটা তোমাদের প্রত্যেকটা দিন তোমাদের কাজে আসতে পারবে। কি বলো তো, তুমি যখন একটা মানুষের সাথে কথা বলবে না, তোমার কথার শুনেই আর একটা মানুষ বুঝে যাবে যে তুমি কতটা শিক্ষিত। শুধু পুঁথিগত শিক্ষা থাকলেই যে তুমি শিক্ষিত এটা কিন্তু নয়। তোমার ভদ্র ব্যবহার, তোমার নম্রতা, তোমার রুচি এইগুলোই বলে দেবে যে তুমি কোথা থেকে বিলং করছো, তাই কি না? আমি ঠিক যদি ভুল বলি অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর আমি যদি ঠিক বলি সেটাও আমায় কমেন্টে জানিও। তো যাই হোক, আমি এই বয়সে এসেও আমার মেয়ে আর একটা মাস পর বোর্ড এক্সাম দেবে, তাও কিন্তু আমি 10টা মিনিট যদি সময় পাই না, আমি কিন্তু এগুলো নোট ডাউন করে রাখি। মাঝে মাঝে নিজেই আওড়াতে থাকি যে এইটার মানে এটা, ও আচ্ছা এটার মানে এটা, ঠিক আছে? যদি কখনো আটকে যাই, আমি নির্দ্বিধায় নির্লজ্জায় আমি কিন্তু আমার মেয়ের কাছে চলে যাই, গিয়ে বলি যে মাম্পা আমাকে এইটা একটু বুঝিয়ে দে, এটার মানেটা কি এটা? ও কিন্তু আমায় সুন্দরভাবে এক্সপ্লেন করে দেয়। এতে আমি কি করলাম, আমি অনেক কিছু শিখতে পারি, আর যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। আর এই যে ডায়েরিটা দেখলে না, এই ডায়েরিটা আমার প্রিয় বান্ধবী বলতে পারো। আমার সুখ দুঃখ, আমি যা যা অ্যাচিভ করেছি, যা যা আমার কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে, সব আমি এই ডায়েরিতে লিখে রেখে দিই, ডেট দিয়ে লিখে রেখে দিই যে এই ডেটে আমি এটা অ্যাচিভ করেছিলাম, এই ডেটে আমাকে এই মানুষটা এই ব্যবহার করেছিল, সব আমার কিন্তু ডায়েরিতে নোট ডাউন করা আছে। কারণ জানি এই ডায়েরিটা যদি আমি যত্ন করে রেখে দিই, আজীবন কিন্তু এই ডায়েরিটা আমার কাছে থেকে যাবে। আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম, আগের দিন কি তার আগের দিন, যে আমি নার্সারি থেকে বেশ কয়েকটা গাছের চারা নিয়েছি। আর দেখো এইটা কিন্তু এখন আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এরপর গাছটা বসালে তাহলে আমার ফুল পেতে বেশ খানিকটা সময় লেগে যাবে। হাতে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে একটা টবের মধ্যে গাছ রোপণ করা যায়। আগে আমি এই কাজটাও করতে পারতাম না, ঠিক আছে? এটাও কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে তুমি কিছু না কিছু কিন্তু অবশ্যই শিখতে পারবে। তো এখন আমি দেখো নিজে কিন্তু গাছ লাগাতে পারি। আমার ভীষণ ভালো প্রিয় কাজ হচ্ছে গাছ রোপণ করা। আমি সবসময় বলি যে মানুষের নামে নিন্দামন্দ না করে, মানুষের নামে কুটকাচালি না করে, পরনিন্দা পরচর্চা না করে, ফালতু লোকের জীবনে মানে কি বলবো উকিঝুঁকি না মেরে, কার কি লাইফস্টাইল সেটা না দেখে তুমি নিজে যেটা পারো না
সেটা করার চেষ্টা করো, দেখবে অনেক ভালো থাকবে। কে কী করলো, কে কী বললো, কে কোথায় গেল, কে কোথায় কিনলো, কী কিনলো, কোনো কিচ্ছু দেখার দরকার নেই। তুমি তোমার নিজের জীবনটা নিয়ে ব্যস্ত থাকো, তুমি যেটা করতে ভালোবাসো সেইগুলো করো। দেখো তুমি নিজে কি পারো সেইগুলোকে একবার ইউটিলাইজ করার চেষ্টা করো, দেখবে তোমার মতন খুশি পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না। আমরা এগুলো বুঝি না বলেই না আমাদের জীবনে এত বেশি সমস্যা। হয়তো তোমাদের জ্ঞানটা একটু বেশি দিয়ে দিলাম, কিন্তু ওই যে বললাম না যে কথা বলতে থাকলে কত যে কথা বেরিয়ে যায় তার ঠিক ঠিকানা থাকে না। আর ডালিয়া গাছগুলো পোতার পর লম্বা করে একটা লাঠি আমি মানে সাপোর্টে দিয়ে দিলাম, যাতে গাছটা বাড়তে সুবিধা হয়। আর গাছের পাতাগুলো যেন মাটির সাথে লেগে না থাকে সেই ব্যবস্থাটাও করে দিলাম। কারণ কি জানো, গাছের পাতাগুলো যদি মাটির মধ্যে মানে লেগে থাকে না, তাহলে ফাঙ্গাস লাগতে পারে, ঠিক আছে, মাটির পোকামাকড় পাতাতে আক্রমণ করতে পারে। ওই জন্য পাতা থেকে মাটি একটু দূরে রাখবে। তো এই যে আমি ট্যাঙ্ক চালিয়ে দিয়েছি, ভাবলাম যে একেবারে গাছে জল ঢল দিয়ে নিচে নেমে যাব। আর এখন যেহেতু মানে ট্যাঙ্ক চালিয়েছি তো পুরো ঠান্ডা জলটা, মানে ট্যাঙ্ক সরি বলছি পাম্প, দেখেছো ভুলভাল বলে ফেলছি, পাম্প চালিয়েছি, একদম ঠান্ডা জলটা যেহেতু উঠছে, তো এই জলটা গাছে ভেজানো হচ্ছে, ক্ষতি হবে না। খাবার এটা এর মধ্যে আমরা ড্যাব আরও আছে, কিন্তু আগের দিন এক্সট্রা ছিল, এটাই একদম পাতলা করে দেওয়া হবে। আর এর মধ্যে দেবো আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো, এই যে এইটা হচ্ছে শীতের ফুলের গাছে যদি এই খাবারটা দাও, যা ফুল পাবে তোমরা ভাবতেও পারবে না। মাত্র 10 দানা দেবে, গুনে গুনে 10 দানা দেবে, ব্যাস যত না, দিয়ে দাও ব্যাস। এটা মোটামুটি 3-4 দিন পচুক, তারপরে এই জলটা দেবো। ওই খোলটাও নিয়ে আসি, ওই খোলটা লাগবে না, লাগবে হ্যাঁ, সবকটা দিয়ে দেবো, তবে থাক, পরে ওটা কালকে ভিজিও। দাঁড়াও, হ্যাঁ রাখো। কাঁচিটা কোথায় রাখলাম, এটাকে একটু ধার করে রাখো, নাহলে জল পড়লে আবার। আর এই দেখো বগেনভিলিয়া গাছে এবার ডাল ছাড়তে হবে। বাবা তুই কি করি ছিঁড়েছিস? কোথায়? হ্যাঁ আমি করি ছিঁড়েছি, হ্যাঁ করি ছিঁড়েছি। এই যে ডালগুলো দেখো, এগুলো ছেটে দিতে হবে, কারণ এইগুলো ফুল হয়ে গেছে, দেখো সব মরা ফুল শুকিয়ে গেছে। এগুলো কেটে দিলে নতুন করে আবার ব্রাঞ্চ বেরোবে, আবার ফুলে পড়ে যাবে। একদম ঝোপালো করে দেবো গাছটাকে কেটে। এই দেখো গাছটাকে কত সুন্দরভাবে ছেটে দিলাম। এবার যখন গাছটার নতুন করে পাতা ফুল আসবে, কত সুন্দর দেখতে হবে। নাহলে এরকম বিচ্ছিরি এবড়ো খেবড়ো ফুল দেখতে না, মানে দেখতে ভালো লাগে না। একটা শেপ থাকবে, ঝোপালো শেপ থাকবে, দেখতেও ভালো লাগে, দেখেছো? আর এইটা দেখাই তোমাদের, দেখো ফুলগুলো শুধু ফুটেছে, দেখো থোকা থোকা হয়ে শুধু ডালে ডালে ফুল এসেছে, দেখো এই দেখো, দেখেছো কি সুন্দরভাবে গাছটা গেছে, দেখো। চলো, এখানে আমার এটা সর্ষে খোলটা ভেজানো হয়ে গেছে, আর এখানে মোটামুটি পটিং করা হয়ে গেছে গাছে। আর এই ডালিয়াটায় দেখো আমার কড়ি চলে এসেছে, এই দেখো, দেখেছো ডালিয়াটা কড়ি চলে এসছে। চলো, আর দেখো বগেনভিলিয়ার যে ডালগুলো ছেটে দিয়েছিলাম না, তার ডালের মাথায় মাথায় বেশ খানিকটা ফুল ছিল। তো ভাবলাম এই ফুলগুলোকে ফেলবো কেন, একটু জল দিয়ে রাখি, বেশ কয়েকদিন কিন্তু তরতাজা থাকবে। তো ওই জন্য আমি কি করলাম, আমার কাছে এই যে একটা ভাস ছিল, ফ্লাওয়ার ভাস, ওর মধ্যে একটু জল দিয়ে এই যে বগেনভিলিয়াটাকে কি সুন্দর সাজিয়ে রাখলাম, দেখো দেখতে কি ভালো লাগছে না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সবসময় মনে রাখবে যে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু তোমাদের এই বন্ধুরা পথে থাকে। তো আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব